স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনাদের সাথে আছি আমি ডক্টর তামান্না তাবাসসুম। জ্বর কোনো রোগ নয়, অনেক শারীরিক অসুস্থতার অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে জ্বর। সাধারণ সর্দি কাশি থেকে অনেক প্রাণঘাতী রোগের প্রধান উপসর্গ হতে পারে জ্বর। হঠাৎ করে জ্বরের অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। সাম্প্রতিক সময়ে কোভিড, ডেঙ্গু, ভাইরাল ফ্লু, নিউমোনিয়া এবং টাইফয়েড রোগের প্রধান উপসর্গ হচ্ছে জ্বর। আজকে দর্শক আমরা এই সময়ের জ্বরের বিভিন্ন কারণ নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর সোহেল মাহমুদ আরাফাত, যিনি ইন্টারনাল মেডিসিন বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। এছাড়া উনি মহাসচিব হিসেবে আছেন অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ বাংলাদেশে। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ, আপনাকেও স্বাগতম। আপনার মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। সাম্প্রতিক সময়ে স্যার জ্বর একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, ডেঙ্গু, টাইফয়েড এবং কোভিড এই ধরনের রোগের কারণে। এই সময় জ্বর নিয়ে যদি আমরা কথা বলি তাহলে সাধারণত কি কি কারণে আপনারা জ্বর পেয়েছেন? ধন্যবাদ। আসলে আপনারা আমরা যারা কাজ করি, চিকিৎসা দিচ্ছি বিভিন্ন হসপিটালে বা প্রাইভেটলি বিভিন্ন জায়গায়, এই সময় কিন্তু জ্বর আসলে অনেক ধরনের বলবো, অনেক বৈচিত্র্যময় জ্বর অথবা অনেক ধরনের প্রাণঘাতী জ্বর আমরা পাচ্ছি। এই ভিতরে স্বাভাবিকভাবেই এই সময় আমরা বলবো যে বর্ষাকাল থেকে শুরু করে এই যে আজকে প্রায় শীতের শুরু পর্যন্ত আমাদের প্রধান কনসার্ন অফ ফিভার হচ্ছে কি ডেঙ্গু জ্বর। তো ডেঙ্গুটা আমার জানেন যে আমাদের বাংলাদেশে গত 20-25 বছর ধরে প্রায় প্রতি বছরে আমাদের দেশে থাকছে। এর বাইরে যে সিজন চেঞ্জ যে ব্যাপারটা থাকে, এই সময় আমরা কিন্তু পাচ্ছি কিছু ভাইরাল ফিভার বা ইনফ্লুয়েঞ্জা জ্বর। এদের বাইরে থাকতেছে নিউমোনিয়া, যাদের বয়স্ক মানুষ অথবা যারা ভালনারেবল গ্রুপ বলি, যারা বিভিন্ন রোগ আক্রান্ত থাকেন অন্য কারণে, তাদের কিন্তু লাংসে এক ধরনের ব্যাকটেরিয়া ইনফেকশনে, যেটা আমরা বলি নিউমোনিয়া। এছাড়া প্রস্রাবে ইনফেকশন হতে পারে। প্লাস আমাদের এই সময় যারা বাইরে খাওয়া দাওয়া করি, আপনি যে শীতকালে পানির অভাব পড়ে, পানি ড্রাই হয়ে যায় অনেক জায়গায়, তখন দেখা যায় কনসেন্ট্রেটেড বাইরে যে পানিগুলো থাকে জীবাণুর পরিমাণ বেড়ে যায়। অনেকেই কিন্তু বাইরে খাওয়া দাওয়া করে, এর মাধ্যমে কিন্তু টাইফয়েড জ্বর হচ্ছে। ফলে আমাদের সব মিলে যদি বলি এই সময় জ্বরের ভিতর প্রধান আমাদের এই মুহূর্তে কনসার্ন ডেঙ্গু জ্বর, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন অথবা টাইফয়েড জ্বর। এটাই 95% ক্ষেত্রে আমরা পাচ্ছি। সাম্প্রতিক সময় জ্বর হলেই কিন্তু আমরা এবং রোগীরা সবচেয়ে ভয় করে থাকি ডেঙ্গুর জন্য, কিন্তু ডেঙ্গু ছাড়াও কিন্তু বিভিন্ন ভাইরাল ফ্লু, টাইফয়েড এ ধরনের কারণেও কিন্তু আমরা জ্বর পাচ্ছি। তাহলে রোগীরা লক্ষণ দেখে কিভাবে আলাদা করতে পারবে যে আমার কি ডেঙ্গুই হয়েছে নাকি ভাইরাল ফ্লু বা এটি সাধারণ সর্দি কাশির জ্বর কিনা? আচ্ছা, ধন্যবাদ। প্রথমত যেটা হচ্ছে আসলে প্রতিটা আপনি যেগুলি নাম বললেন প্রতিটা শুরু হয় জ্বর দিয়ে। তো জ্বর শুরু হলে কোনটা কি জ্বর সেটা বোঝাই অনেক সময় ডিফিকাল্ট হতে পারে। তো প্রতিটা জ্বরে কিছু ক্লাসিক্যাল পিকচার থাকে। যেমন ডেঙ্গু ক্ষেত্রে আমরা জানি ক্লাসিক্যালি আমরা আগে বলতাম ব্রেকবোন ফিভার, অর্থাৎ হাড় ভেঙে গেলে বেই ব্যথা হয়, সেরকম তীব্র ব্যথা নিয়ে যে জ্বর আসে ওটা হবে ডেঙ্গু ফিভার। সে ডেঙ্গুতে আমরা জানতাম যে তীব্র জ্বর, তীব্র মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, শরীরে তীব্র ব্যথা, এই 4-5টা সিমটম, যদি চোখ লাল হয়ে যাওয়া, এগুলো মিলে ডেঙ্গুটা আমরা খুবই বলবো কনফিডেন্টলি আমরা ডায়াগনোসিস করতে পারতাম বা রুগীও বুঝতে পারতো। কিন্তু সমস্যা দাঁড়িয়ে গেছে ইদানিং দেখা যাচ্ছে গত 2020 সালতে বাংলাদেশে ডেঙ্গু যে শুরু হলো, আজকে 2023 সাল, 23 বা 24 বছর কিন্তু ডেঙ্গুর ধরন পরিবর্তন হচ্ছে। তাতে বর্তমানে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু হালকা জ্বর নিয়ে আসতেছেন, তীব্র জ্বর হচ্ছে না। কারো একদিনের জ্বর থাকছে, তারপরে ওনার জটিলতা তৈরি হচ্ছে। কারো জ্বরের সাথে ডায়রিয়া নিয়ে আসতেছে। ফলে এবারে জ্বরটা বলবো একটু ডিফারেন্ট। কিন্তু ভাইরাল ফিভার বা ইনফ্লুয়েঞ্জা যেটা বললেন ক্লাসিক্যালি বা টিপিক্যালি সেটা নিয়ে আসে সর্দি, গলা ব্যথা অথবা আপনার নাক বন্ধ হয়ে যাওয়া, হালকা কাশি, এগুলো হলো ইনফ্লুয়েঞ্জা জ্বরে এবং তার সাথে শরীর ব্যথা মেইন লক্ষণ। আর যদি বলি নিউমোনিয়া, যেমন নিউমোনিয়া হয় কাদের, নিউমোনিয়া আমরা বলি যাদের লাংসে কোনো ইনফেকশন হয়, কোনো ব্যাকটেরিয়া দেওয়া আমার যে ইনফেকশন হতে পারে, ভাইরাস দিয়ে হতে পারে। তো ক্লাসিক্যালি ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয়, দেখবেন আপনার রুগীর জ্বর বেশি হচ্ছে, জ্বর কাঁপিয়ে কাঁপিয়ে আসতে পারে, রুগীর কাশি হচ্ছে, কাশিটা লালচে ভাব হতে পারে, তার সাথে বুকে ব্যথা, শ্বাস প্রশ্বাসের সাথে বুকে পেইন অনুভব করতে পারে। ফলে তখন দেখবেন যে এটা নিউমোনিয়ার সম্ভাবনা বেশি। 4 নম্বর হচ্ছে পেশাবে ইনফেকশন। সেটা আমরা বলবো যে রুগীর নিজেরাও বুঝতে পারে যে যাদের পেশাবে জ্বালা পড়া হচ্ছে, তাদের পেশাব ঘন ঘন হচ্ছে, পেশাব ধরে রাখতে কষ্ট হচ্ছে, বিশেষ করে বয়স্ক মানুষ বা মহিলাদের, তাদের ক্ষেত্রে কিন্তু ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিন ইনফেকশন বলবো। আর টাইফয়েড জ্বরটা সত্যি করতে এইটা সাধারণত ডেঙ্গু জ্বর শুরুতে যেমন থাকে তীব্র জ্বর, এটা ওইভাবে থাকে না। টাইফয়েড জ্বরটা বলি আমরা আস্তে আস্তে বাড়তে থাকে এবং সেই জ্বরের কিন্তু শুরুতেই অত তীব্রতাও থাকে না, তীব্র শরীর ব্যথাও থাকে না সেটা। এবং ইউজুয়ালি 5 থেকে যখন বেশি হয়ে যায় তখন আমরা ধরে নিতে পারি সে টাইফয়েড হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এইভাবে মূল 5 বা 6টা রোগ আমরা কিছুটা হলেও আলাদা করতে পারি
যে ক্লিনিক্যাল সিমটম বা রোগীর লক্ষণ দেখে এটা টাইফয়েড জ্বর, এটা ডেঙ্গু জ্বর, এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটা নিউমোনিয়া, অথবা ইনফেকশন। সো এইভাবেই আমরা কিছুটা আলাদা করার সুযোগ পাই বা রোগীরাও কিছুটা বুঝতে পারে। একটা সময় দেখা যেত যে জ্বর হলে আমরা বেশ কিছুদিন অপেক্ষা করতে পারতাম। আমরা কম বেশি সবাই জানি যে জ্বরের চিকিৎসা হচ্ছে প্যারাসিটামল। সেক্ষেত্রে জ্বর হলে অনেকে প্যারাসিটামল খেয়ে বাসা অপেক্ষা করতো, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে জ্বর থেকে ডেঙ্গু বা ভাইরাল ফ্লু যেটাই হচ্ছে কমপ্লিকেশন হচ্ছে। সেক্ষেত্রে জ্বর হলে কতদিনের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং কোন সময়টাতে হতে হবে? আপনি ঠিকই বলেছেন। আপনি বলেছেন, আমাদের বলি যে আমাদের ডাক্তারিও তো তাই, যে কাউকে যে জ্বর আসে, জ্বরের জ্বরে যেমন ডেঙ্গু জ্বর, এখন আমাদের মূল কনসার্ন আসলে এই জাতগুলো বললাম, আমাদের মূল কনসার্ন হচ্ছে গিয়ে ডেঙ্গুটা এই মুহূর্তে, যেহেতু এই মুহূর্তে আমরা দেখছি দুর্ভাগ্যজনকভাবে প্রতিদিনে 10-12 জন করে আমাদের পত্রিকাগুলোর কাছে 10-12 জন মারা যাচ্ছেন। সো এই মুহূর্তে অবশ্যই আমরা ডেঙ্গুটা প্রথমে কনসিডার করব। তো ডেঙ্গু জ্বরে প্রথম চিকিৎসা আপনি বলেন প্যারাসিটামল, আমরাও বলি যে প্যারাসিটামলে খাবেন, যথেষ্ট পরিমাণ পানি খাবেন, রেস্টে থাকবেন। তো প্যারাসিটামল বাইরে অনেকের অনেক ধরনের খাওয়ার অভ্যাস, অ্যান্টিবায়োটিক শুরু করা, এগুলো আপনি খাবেন না। এটা হলো প্রথমে হোম ম্যানেজমেন্ট বলবো। 2 নম্বর হচ্ছে পেশেন্টের যদি কোনো জটিল কোনো রোগ থাকে, জটিল বলতে ধরেন যে তার হার্ট ডিজিজ থাকে, কিডনি ডিজিজ থাকে, বয়স বেশি হয়, যেটা বলবো যে হাই রিস্ক পেশেন্ট যদি হয়, তাদের অবশ্যই প্রথম দিকেই কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। থার্ড হচ্ছে যদি কোনো রুগী ডেঙ্গু যে হবে না হয়ে গেছে, এটা বোঝা প্রথমে কঠিন। যদি এরকম হয় যে আপনি দ্বিতীয় বা তৃতীয় দিনে আপনি কিছু টেস্ট করতে পারেন, উইদিন 3 days যদি হয়, বা প্রথম 2-3 দিন বা একদিনের ভিতরে কিন্তু আপনি একটা টেস্ট করেই দেখতে পারেন। যদি আপনি মনে করেন যে আশেপাশে সুযোগ থাকে, NS1 ডেঙ্গি জ্বর, NS1 ফর ডেঙ্গি বলি আমরা, তো NS1 ডেঙ্গিটা করলে কিন্তু আমরা বুঝতে পারবেন আপনার ডেঙ্গি হচ্ছে। ডেঙ্গি হলে কী করতে, আপনি একটু সাবধানে থাকতে হবে। কারণ ডেঙ্গুর যে জটিলতাগুলো হয়, ক্লাসিক্যাল জটিলতা বলি আমরা, তীব্র পেটে ব্যথা হওয়া, পেটে অনেক তীব্র পেইন হতে পারে, অনেক বমি হতে পারে, খাওয়া দাওয়া কমে যেতে পারে, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রক্তে প্লেটলেট কমে গিয়ে ব্লিডিং হয়, এটা হতে পারে। অথবা ব্লাড প্রেশার ফল করতে পারে। ব্লাড প্রেশার আমাদের যা থাকে ধরুন 120/80, হয়তো আপনার 120/80 আছে, হঠাৎ করে দেখালো মাথা ঝিমঝিম করছে, দাঁড়ালে মাথা চক্কর মারছে, অথবা আমাদের পেশাবের পরিমাণ কমে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, তাহলে আমাদের বুঝতে হবে আমরা একটা জটিলতার ভিতরে যাচ্ছি। ওই মুহূর্তে অবশ্যই আপনি চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন, অথবা আপনি নিকটস্থ কোনো হসপিটালে ইমার্জেন্সি যাবেন, আসলে আপনার রোগের লক্ষণ যেটা দেখা যাচ্ছে আপনি কোনো সিরিয়াস কোনো চেঞ্জ হচ্ছে কিনা। তো প্রথম দিকে আপনি যে স্টেবল থাকেন, আপনি ডায়াগনোসিসটা হোক, ডায়াগনোসিস করে যদি দেখেন এই ধরনের লক্ষণগুলো যদি দেখা যায় আপনার আসতেছে আপনার, তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। এখন যদি স্যার একটু ভাইরাল ফ্লু নিয়ে কথা বলি, ভাইরাল ফ্লু কি শুধুই সর্দি কাশি কিনা? কারণ এখন দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে ভাইরাল ফ্লুর প্রবণতা অনেক বেড়ে গেছে এবং অনেকে ভাইরাল ফ্লু নিয়ে হাসপাতালে পর্যন্ত ভর্তি লাগছে। তাহলে ভাইরাল ফ্লুটা কখন ঝুঁকিপূর্ণ বা কমপ্লিকেশনটা কি হচ্ছে? ধন্যবাদ। আচ্ছা, ভাইরাল ফ্লু বা আমরা বলি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যে আমাদের যে ইনফ্লুয়েঞ্জাটা হয়, এই ইনফ্লুয়েঞ্জা কিন্তু বিশ্বব্যাপী একটা কিন্তু বড় রোগ। আমরা হয়তো আমরা এখন অন্য ইনফেকশন বেশি থাকে এই ফ্লুটাকে আমরা অনেক সময় ওইভাবে ইম্পর্টেন্স দিই না, বাট মোটেই এটা কোনো সাধারণ বা মামুলি জ্বর নয় সবার জন্য। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তো হয়তো আমরা জ্বর, হালকা সর্দি, হালকা কাশি দিয়ে ভালো হয়ে যাচ্ছেন, তার সাথে শরীর ব্যথা থাকছে, কিন্তু অনেক ক্ষেত্রে এটা কিন্তু মৃত্যুর ঝুঁকিও নিয়ে আসতে পারে। বিশেষ করে যদি আমরা বলি বয়স্ক মানুষ যারা স্বাস্থ্য বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, তাদের ক্ষেত্রে দেখা যায় ঝুঁকি, যারা 60 বা 65 বছর উপরে চলে যাচ্ছেন, তাদের জন্য এই ইনফ্লুয়েঞ্জা ইনফেকশনটাও কিন্তু বড় ধরনের ঝুঁকি। অথবা আপনি মনে করেন যাদের অনেক ধরনের সিরিয়াস রোগ থাকে, সিভিয়ার আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, কারো সিভিয়ার হার্ট ফেলিউর থাকে, অথবা হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল, অথবা কারো সিভিয়ার কিডনি ফেলিউর আছে, ওদের ক্ষেত্রে কিন্তু এই ইনফ্লুয়েঞ্জা রোগটা তাদের মৃত্যুর ঝুঁকি অনেক পরিমাণ বাড়িয়ে দেবে। যার জন্য দেখা যায় যে আপনার এই কোভিডের আগে কিন্তু আমেরিকাতে আপনি জানেন যে ওয়েস্টার্ন ইউরোপে বা ইউরোপীয় কান্ট্রিগুলিতেও মেজর কজ অফ মর্টালিটি অফ সিনিয়র সিটিজেন, বয়স্ক লোকদের মারা যাওয়ার প্রধান কারণ ছিল ইনফ্লুয়েঞ্জা। যার জন্য ওইসব দেশে কিন্তু ন্যাশনাল গাইডলাইন হিসাবেই কিন্তু ওরা কিন্তু প্রতিটা সিনিয়র সিটিজেনকে কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া হয়, প্রতি বছর এটা দিতে হয়, কারণ 1 বছর দিলে পরের বছর প্রোটেকশন থাকে না। তারপরে যারা সিভিয়ার রোগ থাকেন, অন্য কোমরবিডিটি বলি আমরা, যেমন ডায়াবেটিস, প্রেশার, কিডনি ফেলিউর, হার্ট ফেলিউর, লিভার ফেলিউর যদি থাকে, অথবা কোনো বড় ধরনের হার্ট সার্জারি থাকে, তাদের কিন্তু আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ওরা দেওয়া কিন্তু রেগুলার রুটিন। আমাদের দেশেও আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আমরা কিন্তু এই ধরনের রোগীদের কিন্তু ভ্যাকসিন দেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকি। ফলে ইনফ্লুয়েঞ্জা মোটেই আমাদের নেগলেক্ট করা রোগ না। আপনি ইনফ্লুয়েঞ্জা যারা ভালনারেবল ভ্যাকসিন নিয়ে নেবেন, এবং ইনফ্লুয়েঞ্জা হলে যদি জটিলতা দেখা যায়, কাশি হয়, শ্বাসকষ্ট হয়, অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্যার, ভাইরাল ফিভার বা ডেঙ্গু ফিভারও যেহেতু একটা ভাইরাল ফিভার, সেক্ষেত্রে আমরা দেখি যে এটা 4-5 দিনের মধ্যেই ভালো হয়ে যায়। আবার টাইফয়েড বা এই ধরনের জ্বরের ক্ষেত্রে জ্বরটা দীর্ঘদিন সময় থাকে।
তো ভাইরাল ফিভার বা ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে জ্বরটা ভালো হয়ে গেলেও কি কোনো ঝুঁকি থাকে কিনা? অবশ্যই। যেমন ধরেন টাইফয়েড ফিভার যেটা বলে, টাইফয়েড ফিভার আসলে 5 থেকে 7 দিনের বেশি ইউজুয়ালি কন্টিনিউ করে যদি আমরা চিকিৎসাটা ওই সময় ধরতে না পারি, অথবা যদি কন্টিনিউ করি চিকিৎসা তারপরও 5-7 দিন লাগে। কিন্তু ডেঙ্গু আর ভাইরাল ফিভারের মূল প্রবলেম যেটা হলো ভাইরাল ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা যেটা বললাম, ওটা কিন্তু যতদিন জ্বর থাকে, জ্বর থাকার পরে একটু শরীরের যেই লক্ষণগুলো থাকে তার সাথে জ্বর ভালো হওয়ার পরে রোগী কী হয়, দুর্বল হয়ে পড়ে, শরীরে মানে টায়ার্ডনেস, অল্প একটু ফেটিক বলি আমরা, হয়ে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের সিমটম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আক্রান্ত হওয়ার পরে হয়। কিন্তু ডেঙ্গুর বেলা একটু ডিফারেন্ট। ডেঙ্গু যেটা ঘটে, যখন জ্বর থাকে তখন শুধু জ্বর, শরীরে অন্যান্য সিমটমগুলো বেশি প্রবলেম করে। কিন্তু জ্বর যখন ভালো হয়ে, জানেন 5 দিন জ্বর ছিল কারো, ডেঙ্গু আক্রান্ত কনফার্ম রোগী, তার জ্বর ভালো যখন হয়ে গেল, পরবর্তী 48 ঘন্টা বলি, অ্যাটলিস্ট 48 থেকে 72 ঘন্টা আমাদের কিন্তু খুব ভিজিলেন্ট থাকতে হয়। এই কারণে যে রুগীর পক্ষ থেকে আমরা বলবো যে রুগীদের যেটু খেয়াল করতে হবে, তার শরীরে কোনো ধরনের রেড স্পট, কোনো ব্লিডিং হচ্ছে কিনা, দাঁতে গোড়া ব্লাড যাচ্ছে কিনা, পেশাবের সাথে রক্ত যাচ্ছে কিনা, অথবা পায়খানা কালো পায়খানা হচ্ছে কিনা, তার মানে আপনার রক্তে ক্ষরণ হচ্ছে, অথবা আপনি দেখলে পেট ফুলে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হয়তো আপনার পেটে পানি জমছে অথবা লাংসে পানি জমছে, এ কিন্তু সাধারণত জ্বর ভালো হওয়ার পরে হয়। সর্বোপরি এই সময় মানুষের শক চলে যায়। শক মানে হচ্ছে যে কারো কারো ক্ষেত্রে ব্লাড প্রেশার এই পরিমাণ ফল করে যে রোগী দাঁড়ালে মাথা চক্কর মারে বা মাথা ঘুরে ওঠে, অথবা চোখে উনি ঝাপসা দেখে, যেহেতু মাথা রক্তচাপটা কমে যায়, তার মানে ওর ব্লাড প্রেশার কমে যাচ্ছে। ফলে জ্বর ভালো হওয়ার পরে 2-3 দিন অন্তরপক্ষে কতগুলো লক্ষণ দেখবেন আছে কিনা আপনার ভিতরে। 2 নম্বর হচ্ছে আপনার ব্লাড প্রেশারটা সুযোগ থাকলে মাপার চেষ্টা করবেন ডেইলি অ্যাটলিস্ট 1 থেকে 2 বার, আপনার প্রেশারে কোনো তারতম্য হচ্ছে কিনা। এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রেশার ফল করে, এবং আমরা বলবো, আমরা যা দেখি চিকিৎসা করি, রুগী মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে ডেঙ্গু শক, মানে প্রেশার কমে যাওয়া। যতখানি আমরা প্লেটলেট বলে আমরা আতঙ্কিত হই বা রুগীর আতঙ্কিত থাকেন, তার সাথে কিন্তু এই ব্লাড প্রেশার কমে যাওয়াটা আমাদের জন্য কিন্তু, অথবা পেটে পানি জমে যাওয়া, শ্বাসকষ্ট কিন্তু অনেক বেশি বড় জটিলতা। এখন যদি আমরা জ্বরের চিকিৎসা পদ্ধতিতে আসি, তাহলে ভাইরাল ফিভার বা ব্যাকটেরিয়াল ফিভার যেমন ডেঙ্গু, ভাইরাল ফ্লু, এগুলো সব ধরনের চিকিৎসা আলাদা রকমের হবে। কোন ধরনের জ্বরে আমাদের অ্যান্টিবায়োটিকটা প্রয়োজন? অনেকে দেখা যাচ্ছে যে জ্বর হলেই অ্যান্টিবায়োটিক শুরু করে দিচ্ছেন, বা নিজেদের থেকেই ডক্টরের সাথে আলাপ না করে। এগুলো নিয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার আজকে অনুষ্ঠানে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই যে ডেঙ্গু একটা ভাইরাস, এটা কোনো ব্যাকটেরিয়া না। আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো দেই বা রুগীরা খান, এটা কিন্তু ব্যাকটেরিয়া কাজ করে। আপনি ডেঙ্গু জ্বর হলেও দেখা যায় অনেকেই দোকানদার থেকে শুরু করে ফার্মেসিস্ট ওনারা দেওয়া শুরু করেন, ও রুগীরা নিজেরও ডিমান্ড করে খাওয়া শুরু করেন যে অ্যান্টিবায়োটিক। এটা কিন্তু আপনার দুইটা ক্ষতি করছে। একটা, আপনার তো টাকা পয়সা নষ্ট হচ্ছে, আপনি অযথা একটা ওষুধ খাচ্ছেন যেটা কোনো মানে হয় না। এটার মাধ্যমে আপনার ভিতরে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, হয়তো আপনার এই অ্যান্টিবায়োটিক সিম্পল ভবিষ্যতে অন্য ইনফেকশন কাজ নাও করতে পারে, এবং সেটা কমিউনিটির জন্য খুবই ক্ষতিকর। থার্ড হচ্ছে অ্যান্টিবায়োটিকের অনেক সাইড ইফেক্ট আছে, যেটার কারণে হয়তো ডেঙ্গুতে কিছু হলো না, অ্যান্টিবায়োটিক সাইড ইফেক্ট আপনার একটা প্রবলেম তৈরি হতে পারে। ফলে যারা ডেঙ্গু আপনার আক্রান্ত হচ্ছেন বা ভাইরাল জ্বর হচ্ছেন, অবশ্যই কোনো কোয়ালিফাইড ফিজিশিয়ানের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক নেবেন না। তাহলে চিকিৎসা কী করবেন? আপনার যদি ডেঙ্গু জ্বর হয়ে থাকে, চিকিৎসা ভেরি হোম বেসড ট্রিটমেন্ট বা বাসায় কী চিকিৎসা করবেন? সিম্পল, জ্বর যদি বেশি উঠে আপনি জ্বরের কমানোর জন্য প্যারাসিটামল টাইপের ট্যাবলেট খেতে পারেন, খুব বেশি হলে সাপোজিটরি নিতে পারেন। অবশ্যই আপনি প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, যে জ্বর ওঠার আগে না খাই ভালো। জ্বর 100 ক্রস করলে আমরা বলি আপনি প্যারাসিটামল খান, তাহলে এটা আপনি খাবেন জ্বর কমানোর জন্য। এর বাইরে আপনি, আমরা আগে ছোটোবেলায় দেখেছি শরীর স্পঞ্জ করা, তো আপনি শরীরে স্পঞ্জ করবেন, স্পঞ্জ করাবেন হালকা কুসুম গরম পানি দিয়ে, ঠান্ডা পানি না, হালকা কুসুম গরম পানি দিয়ে শরীরের যেসব মানে অংশে আমরা স্পঞ্জ করলে পানিটা দিয়ে শরীরের তাপমাত্রা কমে আসবে। থার্ড হচ্ছে আপনার যথেষ্ট পরিমাণ পানি খেতে হবে। একটু আগে আমরা যে বলছিলাম প্রেশার কমে যায়, পানি শূন্যতার একটা কারণ। সো আপনি যথেষ্ট পরিমাণ পানি বলতে পানি, স্যালাইন, জুস, শরবত, যদি আপনি ডায়াবেটিক না থাকে এগুলো খেতে পারেন। আর ডায়াবেটিক হলে অবশ্যই আপনি এগুলো অ্যাভয়েড করে ডাবের পানি, সিম্পল পানি অথবা স্যালাইন ওয়াটার খেতে পারেন। ফলে যথেষ্ট পরিমাণ লিকুইড খাবেন, এবং হেলদি ফুড বলতে চাচ্ছি ফ্রুটস টুস সম্ভব হলে ওগুলো খাবেন। থার্ড হচ্ছে বিশ্রাম। সো 3টা মূল হলো আপনার প্রাথমিকভাবে চিকিৎসা। যদি আপনি জ্বরে আল্লাহ না করুক কোনো খারাপ লক্ষণ দেখা যায় যে কতদিন যাচ্ছে, তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। বাসায় বসে কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না, বাসায় বসে আপনার যে স্যালাইন নেওয়ার চেষ্টা করবে না। এতে কিন্তু এই যে আমার যে ডেঙ্গু কিন্তু খুব ব্যালেন্স ফ্লুইড দিতে হয়। আমরা যে ফ্লুইডটা দিই বা স্যালাইন দিই, আমাদের কিন্তু ক্যালকুলেট করতে হয়। অনেকে বাসায় আসে আপনার স্যালাইন দেওয়া শুরু করে, স্যালাইন দিয়ে যখন লাংসে পানি জমে যায়, তখন রুগী কিন্তু আসলে অত্যন্ত জটিল পরিস্থিতি চলে যায়, যে আইসিউতে নেওয়ার মতো অনেক সময় হয়ে যেতে পারে। এগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এগুলো হলো মধ্যপ্রয়োজন আমাদের চিকিৎসা। আর
হসপিটাল বেজ আমরা কিছু চিকিৎসা দিই, সেগুলো আমরা মনিটর করি। ব্লাড প্রেশার মনিটরিং করা হয়, তার ব্লাডে প্লেটলেট মনিটর করা হয়, হিমাটোক্রিট বলে একটা কথা আছে, রক্তে আপ অ্যান্ড ডাউন হয় কিনা ওইটা দেখে আমরা ফ্লুইড দিব, নাকি ব্লাড দিব। এবং কোনো রেয়ারলি আমাদের হয়তো 100টা রোগীর ক্ষেত্রে হয়তো একজনে কখনো ব্লাড প্লেটলেট দেওয়া লাগতে পারে। এটা আমরা এইভাবে রোগীর চিকিৎসা করি। আর যদি ইনফ্লুয়েঞ্জা হয়, ইনফ্লুয়েঞ্জা একই জিনিস, ইনফ্লুয়েঞ্জা কিন্তু ভাইরাস, এটা কিন্তু কোনো ব্যাকটেরিয়াল না, এখানে অ্যান্টিবায়োটিকের দরকার নাই, নো নিড অফ অ্যান্টিবায়োটিক্স, ক্লিয়ার। খেলে একইভাবে প্যারাসিটামল পানি খাওয়া, কোনো ক্ষেত্রে হাই রিস্ক হলে আমরা কিছু অ্যান্টিভাইরাল দিই, কিন্তু নট ফর এভরিওয়ান। সো আমরা বলবো যে সিম্পল পানি, প্যারাসিটামল, রেস্ট, এইটাও কিন্তু ইনফ্লুয়েঞ্জার জ্বরের চিকিৎসা হবে। ডেঙ্গু রোগের কি কোনো নির্দিষ্ট চিকিৎসা বা কোনো মেডিসিন আছে কিনা, যেমন প্লেটলেট বাড়ানোর জন্য, অথবা যদি আমি বলি কোনো অ্যান্টিভাইরাল, এগুলোর কোনো রোল ডেঙ্গুতে আছে কিনা? হ্যাঁ, আপনারা জানেন যে ডেঙ্গু একটা ভাইরাস, কিন্তু ভাইরাস হলে এটা কিন্তু অ্যান্টিভাইরালের কোনো ভূমিকা নাই। ডেঙ্গুটা কিন্তু অটোমেটিক নিজে নিজেই ভালো হয়ে যাচ্ছে, ফলে এটা কোনো অ্যান্টিভাইরাল খাওয়ার কোনো দরকার নাই, এটা কোনো রিকমেন্ডেশন আমাদের কোনো মেডিকেল সায়েন্স আমরা নাই। তাহলে আপনি যেটা বলেন অন্য কোনো ওষুধ আছে কিনা, আসলে আমাদের অন্য কোনো স্পেসিফিক কোনো ওষুধ নেই। যেন আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে, আমাদের পেশেন্টের মাধ্যমে দেখি যে পেঁপে রস খাওয়া, পেঁপে ট্যাবলেট খাওয়া, বা পাপাইয়া যেটা বলি ট্যাবলেট, মানে এই ধরনের কিছু পেঁপের নির্যাস খাওয়া যেগুলি বলি, এগুলো অনেকে খাচ্ছেন, কিন্তু এটা আসলে কোনো তেমন সায়েন্টিফিক স্ট্রং কোনো এভিডেন্স নাই যে এটা খেলে আপনার ডেঙ্গু জ্বরে কোনো উপকার হবে। তো ডেঙ্গু জ্বরের জন্য আমরা জানি যে সেলফ লিমিটিং ডিজিজ, ভাইরাস জ্বরগুলো সেলফ লিমিট, মানে নিজে নিজে ভালো হয়ে যায়। তো এই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আমরা বলি ডেঙ্গু জ্বরের জন্য অ্যান্টিভাইরাল খাবেন না, কোনো স্পেশাল কোনো মেডিকেশন নাই। আর একটা হলো অংশ স্টেরয়েড বলে, স্টেরয়েডটা আমরা বলি নো, দের ইজ নো রোল অফ স্টেরয়েডস। কোনো প্রেডনিসোলন বা স্টেরয়েড খাওয়ার দোকানদারও দিতে পারেন, আপনি নিজেও খেতে পারেন, কিন্তু এটা আসলে কোনো ভূমিকা নাই। এবং স্টেরয়েডটা দিয়ে কিন্তু আমি রোগীদেরকে আরও একটু ইমিউনো সাপ্রেস করে দিই, যাদের বয়স্ক রোগ তাদের হয়তো তাদের ইমিউনিটি আরও কমিয়ে হয়তো ডেঙ্গু হলো না, তার কিন্তু আরেকটি ইনফেকশন আমরা ইনভাইট করি। সো এটারও কোনো ভূমিকা নাই। তো আমার মনে হয় যে স্পেসিফিক কোনো মেডিকেশন আমরা বলবো ডেঙ্গুর নাই। ডেঙ্গুর মূল হচ্ছে রেস্ট, প্যারাসিটামল, পানি এবং পর্যবেক্ষণ, ভালো করে তাকে ফলো আপে রাখা, দ্যাট ইজ দ্য মেইন থিং অফ ট্রিটমেন্ট অফ ডেঙ্গু। আমরা যদি একটু এখন দীর্ঘমেয়াদী জ্বর নিয়ে কথা বলি, যে একটা জ্বর ভালো হচ্ছে না, তার হয়তো প্রথম দিকে জ্বর আসার পর আমরা ডেঙ্গু টেস্ট করলাম, সেটা নেগেটিভ আসলো, তারপর আরও অনেক কিছু টেস্ট করার পরও নেগেটিভ আসলো, কিন্তু দীর্ঘদিন ধরে জ্বর হচ্ছে, এ ধরনের জ্বরের লক্ষণগুলো এবং কারণ কি কি হতে পারে? আচ্ছা, ধন্যবাদ। আসলে ব্যাকটেরিয়া, ভাইরাস, একটু একটু আগে বলছিলাম যে ভাইরাল জ্বরগুলো, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, এগুলো কিন্তু ভালো হয়ে যায় 5 থেকে 7 দিনের ভিতরে, বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায় যদি জটিলতা না হয়। তো যখন আমরা 5-7 দিন পার হয়ে যায়, তখন কিন্তু আমরা চিকিৎসকরা একটু সচেতন হই আসলে আমরা কী নিয়ে ডিল করছি, এবং সেটা ডিল করার লক্ষণগুলো আমরা বুঝি, কারণগুলো বুঝি লক্ষণ দেখে। এবং একটু আগে যেটা বললাম, জ্বর ভালো হচ্ছে না, আমরা ভাবছিলাম সাধারণ ফ্লু, দেখালো তার কফটা হলুদ হচ্ছে, তার কাশির সাথে কফ বেরোচ্ছে, রক্ত যাচ্ছে, অথবা তার বুকে ব্যথা হচ্ছে, তাহলে আমার ধরে নিই যেটা হয়তো একটা নিউমোনিয়া হতে পারে। 2 নম্বর, কোনো জ্বর বাংলাদেশে, বিশেষ করে আমাদের সারা বছরের জ্বর বলবো টাইফয়েড জ্বর, যখন 5-7 দিন থাকে না, পরেও জ্বর না কমে, অন্য কোনো বড় ধরনের লক্ষণ না থাকলে আমাদের মাথায় প্রথম চিন্তা থাকে এটা একটা টাইফয়েড জ্বর হতে পারে। 5 থেকে 7 দিনের ভিতর জ্বর যদি বেটার না হয় বা ইমপ্রুভমেন্ট না করে। থার্ড হচ্ছে একটু আগে যেটা বলছিলাম, প্রস্রাবের ইনফেকশন কিন্তু অনেক সময় রুগী পেশাব জ্বালাপড়া নিয়ে আসে, ঘন পেশাব নিয়ে আসে, তার কিন্তু 5 দিনের ভিতর জ্বর অ্যান্টিবায়োটিক না দিলে ভালো হবে না। ফলে এইগুলো হচ্ছে কি আমাদের প্রথম দিকের জ্বর। এর বাইরে অনেক ধরনের জ্বর হতে পারে, কোথাও অ্যাবসেস বলি, ফোড়া হতে পারে, এবং হয়তোবা তার ম্যালেরিয়া হতে পারে, হয়তোবা তার অন্য কোনো অ্যাটিপিক্যাল ইনফেকশন হতে পারে, এমনকি টিউবারকুলোসিস হতে পারে। তো টিউবারকুলোসিস বা যক্ষা যে রোগটা আমরা বাংলাদেশে বলবো, এই তৃতীয় বিশ্বের অংশটা আমাদের বেশি পাওয়া যায়। তো টিবি ইউজুয়ালি আমরা প্রথম 5-7 দিন আমরা ডায়াগনোসিস করি না, করার কথাও না। টিবিটা ইউজুয়ালি একটু দীর্ঘমেয়াদী জ্বর নিয়ে আসে, হয়তো কয়েক সপ্তাহ, কয়েক মাস পরে ধরা পড়ে। ফলে 5-7 দিন পার হলে প্রথমত আমাদের টাইফয়েড, পেশাব ইনফেকশন, নিউমোনিয়া, অথবা অন্য কোনো জায়গায় ইনফেকশন, ব্যাকটেরিয়া হয়েছে, অ্যাবসেস বা ফোড়া হয়ে আছে, এটা আমাদের চিন্তা করি এই ধরনের জ্বর হতে পারে। কোভিড নিউমোনিয়াতে আমরা যেমন দেখেছিলাম যে আমরা কিছু অ্যান্টিভাইরাল ইউজ করতাম, এরকম ভাইরাল ফ্লু থেকে যে নিউমোনিয়াটা হচ্ছে সেটা তো আমরা অবশ্যই, যেটা আপনি বললাম যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিন্তু শুধু সর্দি কাশি না, কোনো ক্ষেত্রে লাংস ইনভলভ করতে পারে। লাংস ইনভলভ করলে দেখা যায় যে তখন আপনার যখন লাংসটা কাজ কী, লাংসের কাজ হচ্ছে আপনার অক্সিজেন, বাতাস নিব, বাতাস নিতে অক্সিজেনটা ব্লাডে যাবে, ব্লাড থেকে কার্বন দূষিত জিনিসটা বের করবে। যখন ভাইরাল নিউমোনিয়া হয়ে যায়, যখন লাংসটাকে ইনভলভ করে, তখন কিন্তু এই কাজগুলো হ্যাম্পার করে, রুগীর শ্বাসকষ্ট তীব্র হয়, রুগী দেখা যায় যে অল্পতে টায়ার্ড হয়ে যাচ্ছে, কাশি হচ্ছে, তীব্র কাশি হচ্ছে। ওদের ক্ষেত্রে আমাদের কিন্তু বলে হাই রিস্ক বা ওই ধরনের জটিলতা হলে আমাদের অ্যান্টিভাইরাল আছে,
কিন্তু এই অ্যান্টিভাইরালগুলি কিন্তু আপনারা কিন্তু র্যান্ডমলি আমরা প্রেসক্রাইব করি না, আমরা র্যান্ডমলি দোকানদার কাছে কিনে খাওয়া যাবে না। এরকম হাইলি স্পেসিফিক কিছু অ্যান্টিভাইরাল আমরা দেই, শুধু ওই লক্ষণগুলো দেখলে অথবা রুগী কোনো জটিল অন্য কোনো রোগে আক্রান্ত হলে তাদের ক্ষেত্রে আমরা এই অ্যান্টিভাইরাল কিছু মেডিসিন আমরা দেই। সেক্ষেত্রে স্যার একটা প্রশ্ন করব যে হসপিটালে ভর্তি রোগীর ক্ষেত্রে অনেক সময় কি আমরা সেকেন্ডারি প্রিভেনশন বা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল প্রিভেনশনের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহারের কোনো রোল আছে কিনা? না, আমরা হসপিটালে ভর্তি হলেই আমরা বলি হসপিটাল ইজ নট ইন্ডিকেশন গেটিং অ্যান্টিবায়োটিক। ভর্তি হলেই কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি আছে যে আমাদেরও রুগীদের কাছে পেশাতে ভর্তি হলাম কোনো ওষুধ দিচ্ছেন না। আসলে ওষুধ খাওয়াটা কোনো চিকিৎসা, ওষুধ না খাওয়া কিন্তু একটা চিকিৎসা। ওষুধ খাওয়াটা যেমন একটা চিকিৎসা অংশ, না দেওয়াটা একটা চিকিৎসার অংশ, এটা কিন্তু আমাদের সবাইকে বুঝতে হবে। ভর্তি যদি আমরা হসপিটাল হই, তাদের ক্ষেত্রে কোনো ইন্ডিকেশন না থাকলে, ইন্ডিকেশন বলে চায় না, রুগীর যদি সিভিয়ার নিউমোনিয়া থাকে, রুগীর যদি ব্রেনে ইনফেকশন থাকে, রুগীর যদি হার্টে ইনফেকশন থাকে, রুগীর যদি টাইফয়েড, আমরা অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে। কিন্তু ভর্তি হলেই যে আমরা অ্যান্টিবায়োটিক দিব এইটা কোনো মানে নাই, কোনো দরকার নাই, এটা শুধু জটিলতাই বাড়াবে আপনাকে। সো নো অ্যান্টিবায়োটিক ফর এনি হসপিটাল পেশেন্ট উইদাউট এনি ইন্ডিকেশন, কারণ ছাড়া। স্যার আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে সাম্প্রতিক সময়ের জ্বর নিয়ে দর্শকদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিতে পেরেছি। ধন্যবাদ স্যার আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময়ের জন্য। দর্শক, আমরা আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী এপিসোডে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।